হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিএস এডুকেশন। ফ্রেন্ডস, আমরা গ্রুপ ডি এবং 2018 সালে যে সেট তোমাদেরকে করাচ্ছিলাম তার 12টা সেট আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমাদের এই 13 নম্বর সেট স্টার্ট হবে। আর 13 নম্বর সেটে আজকে আমরা তোমাদেরকে 1 থেকে 25 পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে সেগুলো সমস্ত সমাধান করাবো। আর একদম বেসিকও বলবো, সঙ্গে ট্রিক্সের মাধ্যমে সমাধান করাবো। আর প্রতিদিন রাত 9টায় আমাদের এই ক্লাসটা থাকে, অবশ্যই কিন্তু দেখে নেবে। আধা ঘন্টা মতো তোমাদের ভিডিও থাকে, কিন্তু প্র্যাকটিস, কারণ গ্রুপ দেখো প্রিভিয়াস ইয়ার্সের পেপারগুলো এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আর যারা এখনও পর্যন্ত টেলিগ্রামে আমাদের সাথে যুক্ত হওনি তারা অবশ্যই টেলিগ্রামে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। এই ভিডিওর পিডিএফ এবং অন্যান্য ভিডিওর পিডিএফও পেয়ে যাবে। তাছাড়া এই ভিডিওর নিচেও তোমরা এর পিডিএফ পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো চলো আজকে আমরা আমাদের প্রথম প্রশ্নের দিকে দেখি। দেখো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে, কি রয়েছে, যদি একটি সামন্তরিকের একটি কোণ 90 ডিগ্রি হয় তাহলে সেটি কি হয়ে যাবে। দেখো সামন্তরিক মানে কি? সামন্তরিক হলো কি একটা চতুর্ভুজ যার কি কোনো কোণ হলো আমাদের কি হয়ে যায় 90 ডিগ্রি হয় না, অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান। একটা সামন্তরিক যার বিপরীত বাহুগুলো সমান। এই বিপরীত বাহু মানে বলতে এই বাহুটা এবং এই বাহুটা সমান হবে, আবার এই বাহুটা আর এই বাহুটা আমাদের সমান হবে। অর্থাৎ বিপরীত বাহুগুলো যার সমান সেগুলোকে কি বলা হয়? তাকে বলা হয় হলো একটি সামান্তরিক। আর সামান্তরিকের ক্ষেত্রে কি হয়, এই কোণগুলো কখনোই 90 ডিগ্রি হয় না, 90 ডিগ্রি এগুলো হয় না। কিন্তু বলা হয়েছে যদি একটা সামান্তরিকের একটা কোণ 90 ডিগ্রি হয়, একটি কোণ 90 ডিগ্রি হওয়া মানে কি, এই সামান্তরিককে দেখো, এই সামান্তরিককে 90 ডিগ্রি করতে গেলে কি করতে হবে, এইভাবে আমাদের সোজা করে আনতে হবে। তার মানে কি চারটে কোণই তখন 90 ডিগ্রি হয়ে যাবে, কারণ বাহুগুলো তো সমান, এটা সমান, এটা সমান। অর্থাৎ একটা কোণই যখন 90 ডিগ্রি করব, এটাকে টেনে নিয়ে ধরো যদি আমাদেরকে বলা হয় যে এই যেটা রয়েছে এটাকে টেনে নিয়ে এইভাবে আমরা যদি তৈরি করি, তাহলে কী হয়ে যাবে, আমাদের যেটা তৈরি হয়ে যাবে সেটা কী হয়ে যাবে, একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে যাবে, তাই তো। রম্বস তো নয়, রম্বস কি, বর্গক্ষেত্রের যদি কোণগুলো আমাদের সমান না হয় সেটাকে, কোণগুলো যদি আমাদের 90 ডিগ্রি না হয় সেটাকে রম্বস বলা হয়। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে কী হয়ে যায়, আমাদের ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে চারটি বাহু চার রকম হতে পারে, বা বিপরীত একজোড়া বাহু সমান হতে পারে আর এইগুলো আলাদা হতে পারে। আর কাইটের ক্ষেত্রে তো প্রত্যেকেই জানো, এরকম কাইট আমাদের যেটা। আর আয়তক্ষেত্রের কী হয়ে যায়, আয়তক্ষেত্র হলো একটা সামুদ্রিক যার এক একটা কোণ হলো 90 ডিগ্রি করে, ঠিক আছে। প্রত্যেকটা কোণ তার কি 90 ডিগ্রি। এরপর কি বলা হয়েছে, যথাযথ উত্তরের সাথে নিচের বাক্যগুলি সম্পূর্ণ করুন। কি বলা হয়েছে, যে পদার্থের অবস্থা ড্যাশ নয়। পদার্থের অবস্থা কি নয়, অস্থায়ী নয়, স্থায়ী নয়, কি নয়, স্থায়ী নয়। আমরা জানি কি, কারণ পদার্থ এক অবস্থা থেকে অন্য অবস্থায় কী হয়ে যায়, চেঞ্জ করা যেতে পারে। তার মানে কি স্থায়ী নয়, তাই তো। কারণ দেখো এখানে নয় লেখা রয়েছে, সেই জন্য কিন্তু অস্থায়ী লিখলাম না, লিখলাম কি স্থায়ী নয়, মানে চেঞ্জ হয় বারে বার। দ্বিতীয় নম্বর ড্যাশ বলেছে, ড্যাশ পরিবর্তন করে পদার্থের অবস্থা পরিবর্তিত করা যেতে পারে। কি চেঞ্জ করে পদার্থের অবস্থা চেঞ্জ করতে পারি আমরা, তাপমাত্রা এবং চাপ। তাপমাত্রা এবং চাপ যদি চেঞ্জ করি, অর্থাৎ পরিবর্তন করে তাপমাত্রা এবং চাপ এই দুটোকে যদি আমরা পরিবর্তন করি তাহলে পদার্থের অবস্থারও পরিবর্তন হয়। তাহলে আমাদের কী এসে দাঁড়ালো, স্থায়ী এবং তাপমাত্রা ও চাপ। কোনটা, এটা তো অস্থায়ী রয়েছে সুতরাং এটা হবে না, এটা স্থায়ী কিন্তু পারমাণবিক সংখ্যা, এটা হবে না, অস্থায়ী হবে না এইটা। তারপরে ডি আমাদের যেটা রয়েছে এটা অ্যান্সার হয়ে গেল। কী এলো আমাদের অ্যান্সার চলে আসলো যে পদার্থের অবস্থা কি কখনোই স্থায়ী নয়, মানে কি অস্থায়ী বা স্থায়ী নয়। আর তাপমাত্রা এবং চাপ চেঞ্জ করে এটাগুলো আমরা কী করতে পারি, এগুলোকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এরপর কি বলা হয়েছে, আপনাকে একটি প্রশ্ন এবং দুটি বক্তব্য দেওয়া হলো, শনাক্ত করুন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কোন বক্তব্যগুলি প্রয়োজনীয় বা যথেষ্ট। প্রশ্ন কি বলা হয়েছে, মড এক্স দেওয়া রয়েছে। প্রশ্নে কি দেওয়া রয়েছে, আমাদের মড এক্স দেওয়া রয়েছে। দেখো এটাকে মড এক্স বলা হয়, বলা হয়েছে এর মান কত। এর জন্য আমাদের দুটো দেওয়া রয়েছে, এই একটা দেওয়া রয়েছে আর এই একটা দেওয়া রয়েছে, এই দুটোর মধ্যে কোনটা হবে। দেখো মড এক্সের মান আমাদের কি হতে পারে, এক্সের মান তখনই কি হয়ে যায়, নেগেটিভ হয় কখন, যখন এক্সের মান জিরোর থেকে এক্সের মান কী হবে, যখন ছোট, ঠিক আছে। এক্সের মান যখন জিরোর থেকে ছোট তখন কী হয়ে যাবে, এক্স নেগেটিভ হবে। মড এক্সের ডেফিনেশন বলছে। আর এক্স সমান পজিটিভ তখনই হবে, পজিটিভ ভ্যালু হবে, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স তখন হবে যখন এক্সের মান হলো শূন্যের থেকে ছোট, আর প্লাস এক্স তখন হবে যখন হলো এক্সের মান শূন্যর থেকে বড়, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি, প্রথমটা দিয়ে কি এটা পাই না, উল্টো হয়ে যাচ্ছে, কারণ এই মড এক্স খুললে কী হয়ে যাবে, ধরো মাইনাস এক্স হলো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এক্সের মান আমরা বের করতে পারছি না এখানে, আবার প্লাস হলে মাইনাস হয়ে যাচ্ছে। কিন্তু এইটার ক্ষেত্রে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 এইটাকে আমরা কী লিখতে পারি, এক্সের মান আমরা কী লিখতে পারি, +-2, তাই তো। তার মানে কি এক্সের মান নেগেটিভও হতে পারে পজিটিভও হতে পারে। তাহলে এই দ্বিতীয় নম্বর যেটা রয়েছে এইটাই আমাদের কি করছে, এর মানটাকে স্যাটিসফাইড করছে, ঠিক আছে, এর মানটা বের করে দিচ্ছে।
আর মড এক্সের ডেফিনেশন কী বলছি, মড এক্সের মান তখনই মাইনাস এক্সের মান তখন মাইনাস এক্স হবে যখন এক্সের মান শূন্যের থেকে ছোটো, আর এক্সের মান তখনই পজিটিভ হবে অর্থাৎ প্লাস এক্স হবে যখন এক্সের মান হলো শূন্যের থেকে বড়। এটা মনে রাখবে, ঠিক আছে? অনেক সময় এটা ডাইরেক্ট জিজ্ঞেস করা হয়। এরপর কি দেওয়া রয়েছে, এরপর আমাদের প্রশ্ন দেওয়া রয়েছে যে 181 কী দেওয়া রয়েছে এখানে 18769 এর বর্গমূল কত। তো বর্গমূল বের করার জন্য আমরা কি তোমাদেরকে ট্রিক শিখিয়েছিলাম, সেই ট্রিক আমরা করে ফেলি। শেষে 9 আছে মানে কি হতে পারে, হয় 3 না হলে 7 হতে পারে। এরপর কি করব, শেষ দুটো সংখ্যাকে বাদ দেবো। 187 রয়েছে, তাহলে আমরা কি দেখি 13 13 কত হয়ে যায় 169, আর 14 14 196। 14 তো পার করে চলে গেল, তার মানে কি 13 আমাদের হবে, অর্থাৎ প্রথম দুটো সংখ্যা 13 হবে। তাহলে অ্যান্সার কী হবে, 133 হবে নাকি 137 হবে, কোনটা হবে আমাদের কি করে বের করব। আমাদের এই সংখ্যাটা কত চলে এসছে, আমরা দেখতে পাচ্ছি কত, এটা 13 এসছে। তাহলে কি করব, 13 গুণ কী করবো, এক বেশি অর্থাৎ 14। 13 গুণ 14 কত হয় 186। 186 চেয়ে 187 কি বড় আমাদের, সুতরাং আমরা এখানে কি করব, বড়টাই আমরা নেব। তাহলে এখানে যেহেতু বড়, তাহলে বড়টাই নেব, অর্থাৎ অ্যান্সার আমাদের 137 চলে আসলো, অর্থাৎ এ নম্বর যেটা রয়েছে এইটা অ্যান্সার চলে আসলো। এটা কি বেসিক, কিন্তু দেখো আমরা এখানে এত কিছু না ভেবেও করতে পারতাম। 1 3 এসছে, তারপরে দেখো একটা অপশানেই শুধুমাত্র 1 3, তারপরে 7 রয়েছে, একটা অপশানেই প্রথমে 1 3 রয়েছে, সুতরাং এইটা অপশান বলে দিতে পারতাম অতটা না ভেবেও, ঠিক আছে? আর আমি তোমাদেরকে সম্পূর্ণ কেন বলছি, দেখো প্রত্যেকবার যখনই প্র্যাকটিস করবে সম্পূর্ণটুকু একবার যখনই প্র্যাকটিস বলে নেবে, তখন কী হবে, ওই ধরনের প্রশ্ন যখনই চেঞ্জ করুক তখনই তোমরা অ্যান্সারগুলো কিন্তু করতে পারবে। পরে কি রয়েছে, পরে দেওয়া রয়েছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেট মেশালে কোন ধরনের পদার্থ তৈরি হয়, অর্থাৎ কোন গ্যাসটি উৎপন্ন হয়। দেখো হাইড্রোজেন ক্লোরাইড বা যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl এর সঙ্গে যদি আমরা সোডিয়াম বাইকার্বনেট অর্থাৎ NaHCO3 যেটা রয়েছে আমাদের, এটাকে যদি আমাদের রিয়াকশান করাই, তাহলে রিয়াকশান করালে আমাদের কি হয়ে যায়, যেটা তৈরি হয় সেটা কি তৈরি হবে আমাদের এর ক্ষেত্রে আমাদের যেইটা তৈরি হয় সেটা হলো কি, একটা হলো NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়, আর তৈরি হয় কি CO2 তৈরি হয়, আর হলো আমাদের এর সঙ্গে H2O তৈরি হয়। কী তৈরি হয়, H2O অর্থাৎ জল, দেখো এটা নিচে লিখছি, হ্যাঁ, H2O, সোডিয়াম ক্লোরাইড আর হলো CO2 গ্যাস উৎপন্ন হয়। তাহলে আমাদের কি বলা হয়েছে, নিচের কোন গ্যাসটা উৎপন্ন হয়, এর মধ্যে একটা গ্যাস উৎপন্ন হয় CO2, এই গ্যাসটা উৎপন্ন হয়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, তাই তো? আর কি তৈরি হয়, আমাদের সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ সাধারণ লবণ আর H2O জল, এটা উৎপন্ন হয়। কিসের সঙ্গে আমাদের করলে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সোডিয়াম বাইকার্বনেট বা NaHCO3 সঙ্গে রিয়াকশান করালে। আর ফ্রেন্ডস, যারা এখনও পর্যন্ত টেলিগ্রামে আমাদের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই টেলিগ্রামে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও। ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। ফেসবুক হোয়াটসঅ্যাপেও তোমরা সেখানে PDF পেয়ে যাবে এবং তোমরা সমস্ত প্রশ্নের লিঙ্ক সমস্ত কিছু পেয়ে যাবে ভিডিওর। কি দেওয়া রয়েছে, এর পরের প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে, পূর্ণিমা বর্ণিকার চেয়ে ছোট এবং রুক্মিণী ও প্রিয়ার থেকে বড়। ঠিক আছে, এখানে ও হবে, ঠিক আছে, নাহলে প্রশ্নটা ভুল হয়ে যাবে। কী দেওয়া রয়েছে, পূর্ণিমা হলো বর্ণিকার, অর্থাৎ পূর্ণিমা যে রয়েছে সে কি বর্ণিকার থেকে ছোট, তার মানে কি বর্ণিকা যে রয়েছে বর্ণিকার থেকে ছোট পূর্ণিমা। আবার কার থেকে বড়, রুক্মিণী আর প্রিয়া, অর্থাৎ কি এই পূর্ণিমা হলো আবার রুক্মিণী এবং প্রিয়া যে রয়েছে এদের থেকে আবার কি বড়, ঠিক আছে। তাহলে বলা হয়েছে এখানে সবথেকে বড় কে, তাহলে সবথেকে বড় আমরা দেখতে পাচ্ছি কি বর্ণিকা হলো সবথেকে বড়, এটা আমরা দেখতেই পাচ্ছি। তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী আমরা সবথেকে বড়কে যদি বের করতে হয় কোন বিবৃতি দিয়ে বলতে পারি, রুক্মিণী পূর্ণিমার থেকে বড়, রুক্মিণী হলো পূর্ণিমার থেকে বড়, এটা কি সম্ভব না, কারণ বলেই দিয়েছে হলো পূর্ণিমা হলো রুক্মিণীর থেকে বড়, এটা হবে না। বর্ণিকা রুক্মিণীর থেকে বড়, অবশ্যই বর্ণিকা সবার থেকে বড় মানে কি রুক্মিণীর থেকে অবশ্যই বড়। প্রিয়া সকলের ছোট, এটা বলতে পারি না, কারণ প্রিয়া রুক্মিণীর মধ্যে কে ছোট আমরা এটা জানি না, কারণ এরা দুজনই আমাদের কি পূর্ণিমার থেকে ছোট। সুতরাং আমাদের দেখতে পাচ্ছি একমাত্র 2 নম্বর অপশান যেটা রয়েছে সেটাই ম্যাচ করছে, ঠিক আছে, যার মাধ্যমে আমরা বলতে পারি সবচেয়ে বড় কি, তো একটার সাথে বলতে পারি, আর একমাত্র 2 নম্বর বিবৃতি যেটা রয়েছে সেটাই আমাদের এর সঙ্গে স্যাটিসফাইড হচ্ছে, ঠিক আছে। বলা হয়েছে হাড়ের কোষগুলো একটি শক্ত ম্যাট্রিক্সের মধ্যে প্রথিত যা দিয়ে গঠিত হয় কি তৈরি হয়, হাড়ের যেই কোষগুলো রয়েছে আমাদের হাড়ের কোষগুলো শক্ত ম্যাট্রিক্সের মধ্যে কি দ্বারা গঠিত, ক্যালসিয়াম এবং ফসফরাস, অর্থাৎ ক্যালসিয়াম এবং ফসফরাস দ্বারা গঠিত, ঠিক আছে। শক্ত ম্যাট্রিক্সের মধ্যে কি ক্যালসিয়াম এবং ফসফরাস আমাদের যেগুলো রয়েছে এইগুলো দিয়ে হাড়ের কোষগুলো তৈরি হয়ে থাকে। নিম্নলিখিত কোন জীবটি ও ক্রোকোদ্গমের দ্বারা প্রজনন উৎপন্ন করে, কি ইস্ট,
ইস্ট হলো ইস্ট এবং হাইড্রা যারা রয়েছে, ইস্ট এবং হাইড্রা হলো যে এদের প্রজনন পদ্ধতিকে কী বলা হয়, ক্রোকোদ্গম, অর্থাৎ ক্রোকোদ্গম পদ্ধতির মাধ্যমে তারা কি করে যায়, এরা প্রজনন চালায়, ঠিক আছে, বা প্রজনন করে। এরপর কি রয়েছে আমাদের 11 নম্বর প্রশ্ন, একজন বাবার বয়স তার ছেলের বয়সের 3 গুণ। কি বলা হয়েছে, একজন বাবার বয়স অর্থাৎ ফাদারের বয়স তার ছেলের বয়সের কি, ছেলের বয়সের 3 গুণ, ঠিক আছে। অর্থাৎ কি বা পিতার পুত্রের বয়স 1 হলে বাবার বয়স কত হবে, তার 3 গুণ, ঠিক আছে, 3 হবে। এখন বলা হয়েছে তার মায়ের বয়স, ছেলের বয়স তার মায়ের বয়সের 3-এর 8 ভাগ। ছেলের বয়সটা কি বলেছে, তার মায়ের বয়স যেটা, তার মায়ের বয়সের 3-এর 8 ভাগ। অর্থাৎ কি আমরা বলতে পারি, যখনই ভগ্নাংশ দেয়, আমি তোমাদেরকে কি বলেছিলাম, 3-এর 8 যদি দেয়, কি বলা হয়েছে, মায়ের, অর্থাৎ কি 8-এর, তাহলে মায়ের বয়স কোনটা, নিচেরটা হলো মায়ের বয়স আর উপরেরটা হলো ছেলের বয়স। এটা আমি আগেই তোমাদেরকে আলোচনা করেছি যখন ভগ্নাংশ নিয়ে আমরা বলেছিলাম যে কীভাবে অনুপাত সমানুপাতের ক্ষেত্রে। যারা দেখোনি ভিডিওগুলো দেখে নেবে, কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, তার মানে আমরা কি বলতে পারি, বলছে ছেলের বয়স, ছেলে ইজ ইকুয়াল টু কত, মা এর, অর্থাৎ নিচেরটা কি, তাহলে মা এর হলো কি, এর 3, অর্থাৎ ছেলে, উপরেরটা হলো ছেলে। তার মানে আমরা যদি ধরি মায়ের বয়স 8, তাহলে ছেলের বয়স কত হবে, 3 হবে, অর্থাৎ 8-এর 3, তার মানে মা এর ছেলে, অর্থাৎ ছেলের বয়স কী হয়ে যায়, যখন যার বলবে, যার সঙ্গে এর থাকবে সে নিচে হয়, নিচে, ঠিক আছে। তাহলে কি মায়ের বয়স আমরা ধরে নেব কি, নিচেরটা কি মায়ের বয়স অর্থাৎ 8, তাহলে ছেলের বয়স কত, 3। আর ছেলের বয়স যদি 3 হয়, বাবার বয়স কত হবে, এর সঙ্গে 3 গুণ, অর্থাৎ 3 গুণ। তো ছেলের বয়স প্রথমেই বলেছে ছেলের বয়সের 3 গুণ হলো বাবার বয়স, তাহলে কী হয়ে যাবে, বাবার বয়স কত হবে, 3 গুণ 3 অর্থাৎ 9। বুঝতে পেরেছো প্রত্যেকে? তাহলে অনুপাতটা এসে দাঁড়ালো কি 9:3:8, অনুপাতটা জাস্ট আমরা বের করলাম। এখন আমাদের বলা হয়েছে যে যদি তার বাবা আর মায়ের বয়সের মধ্যে পার্থক্য 4 বছর হয়, তাহলে বাবার বয়স কত বেরিয়েছে 9 আর মায়ের বয়স কত বেরিয়েছে 4, তাই তো অনুপাত অনুযায়ী আমাদের অনুযায়ী বেরোলো। তাহলে আমাদের অনুযায়ী পার্থক্য কত বেরোলো, 9 আর বিয়োগ 8 হলো 1, এই 1-এর ভ্যালু কত দেওয়া রয়েছে 4। তাহলে বলা হয়েছে যে পুত্রের বয়স কত, পুত্রের বয়স 3 4 12 বছর, অর্থাৎ অ্যান্সার কোনটা হয়ে যাবে, এ যেটা রয়েছে এটা অ্যান্সার হয়ে যাবে, তাই তো। দেখো অনুপাত সমানুপাত যারা আমাদের ভিডিওগুলো দেখোনি দেখে নেবে, কারণ তাহলে দেখবে এরকম ইজিলি কয়েক সেকেন্ডে অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। কারোর যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্টে জানাবে। আর আমাদের গ্রুপ ডি এনটিপিসির জন্য যে 60 দিনের কোর্সটা চলছে, ক্লাসের টাইম টেবিলগুলো প্রত্যেকে দেখে নেবে, সেই অনুযায়ী ক্লাসগুলো কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করে নেবে ফ্রেন্ডস। এরপর কি দেওয়া রয়েছে, এরপর দেওয়া রয়েছে আপনাকে একটি প্রশ্ন এবং 2টি বক্তব্য দেওয়া হলো, শনাক্ত করুন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কোন বক্তব্য বা বক্তব্যগুলি প্রয়োজনীয় যথেষ্ট। অর্থাৎ আমাদের কি বলা হয়েছে, প্রশ্ন বলা হয়েছে মান নির্ণয় করো কিসের, P+Q তার স্কোয়ারের মান নির্ণয় করতে বলা হয়েছে। দেওয়া কী কী রয়েছে, দেওয়া রয়েছে আমাদের P-Q = 12 আর PQ = হলো কত, 4, এই দুটো দেওয়া রয়েছে। বলা হচ্ছে কি যে এই দুটোর মধ্যে কি PQ স্কোয়ারের মান বের করার জন্য নিচের কোন কোন বিবৃতিগুলো যথেষ্ট সেটা বের করতে বলা হয়েছে, যে দুটোই দরকার নাকি যে কোনো একটা হলেই হবে নাকি হবেই না, এটা আমাদের বলতে হবে। তাহলে দেখো P+Q স্কোয়ার যদি মান বের করতে চাই, তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি P-Q তার স্কোয়ার, যখন যেহেতু P-Q দেওয়া আছে সেটাতে আমরা বের করতে পারি P-Q তার স্কোয়ার প্লাস কি লিখতে পারি 4PQ, তাই তো। এটা ইজ ইকুয়াল টু কি P+Q তার হোল স্কোয়ারকে লিখতে পারি P-Q হোল স্কোয়ার প্লাস 4PQ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি আমাদের P-Q এইটাও দরকার এবং PQ দুটোর মানই দরকার, তাই তো। তার মানে কি আমাদের 1 এবং 2 উভয়ই যথেষ্ট। তাহলে কি লিখবো, 1 এবং 2 উভয়ই যথেষ্ট, কারণ শুধুমাত্র একটা মান দিয়ে বের করতে পারি না, শুধুমাত্র P-Q থাকলে কিন্তু আমরা P+Q বের করতে পারি না, আবার শুধুমাত্র PQ থাকলেও বের করতে পারি না। তার মানে 1 এবং 2 দুটোই যথেষ্ট, তাই তো। মানটাও বের করে ফেলি, আমাদের প্রশ্নও অনেক সময় আসে। তাহলে 12 স্কোয়ার প্লাস 4 × 4 অর্থাৎ 144 যোগ 16 অর্থাৎ অ্যান্সার এসে যায় 160, তাই তো। বের করার দরকার নেই, আমি তোমাদেরকে যেহেতু অঙ্ক রয়েছে তাই করে দিলাম। যে তার মানে কি আমরা বলতে পারি আমাদের দুটো মানই দরকার, PQ-এরও মান দরকার, P-Q দুটো তার মানও দরকার, অর্থাৎ 1 এবং 2 উভয়ই যথেষ্ট, যে কোনো একটা দিয়ে কিন্তু সম্ভব নয়। এই প্রশ্নগুলো কিন্তু এক্সামে খুব দেয়, ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। এইগুলো কেমিস্ট্রি থেকে দেয়, ফিজিক্স থেকে দেয়, সব কিছু থেকে আমাদের এই বিবৃতি এবং প্রশ্ন এগুলো দিয়ে থাকে। এরপর কি দেওয়া রয়েছে, এরপর আমাদের সরল দেওয়া রয়েছে। সরল কি দেওয়া রয়েছে, 0.065 × 0.4। তাহলে কী করবো, ডাইরেক্ট গুণ করে দিই, তাহলে কত হয়ে যায় 4 5 20 0 4 4 24 আর 2 26, তাই তো। 260 হলো। আর দশমিক কয় ঘর পড়াবে, এইখানে 1 ঘর আর এখানে 3 ঘর, 4 ঘর পড়ে, তাহলে 1 2 3 আর একটা 0 দিয়ে এইখানে দশমিক হবে, অর্থাৎ অ্যান্সার এসে দাঁড়াবে কি
অর্থাৎ 0.0.026, এই জিরোটা এমনিতে আমরা লিখে নিই, তাই তো, কভার করার জন্য। 0.0.26 কোনটা অ্যান্সার হয়ে গেল আমাদের বি নম্বর, যেটা এটা অ্যান্সার হয়ে গেলো। এটা তো জাস্ট একদম ইজি প্রশ্ন, তো প্রত্যেকে পারবে, গুণ করতে দিয়েছে। এরপর বলা হয়েছে যে বিবৃতিতে একটা বিবৃতি আর নির্ণয় পড়ুন, ঠিক আছে, উপসংহারগুলোর মধ্যে কোনটি যুক্তিসঙ্গতভাবে বিবৃতিকে অনুসরণ করে সেটা বলতে বলা হয়েছে। দেখো এখানে কি কি দেওয়া রয়েছে, বিবৃতি দেওয়া রয়েছে আর উপসংহার। আমি বারেবার বলেছিলাম স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, অর্থাৎ বিবৃতি এবং উপসংহারের ক্ষেত্রে আমরা কোনো কিছু গেস করব না, যা দেওয়া থাকবে তাই থেকে অ্যান্সার করতে হবে। বিবৃতি কি বলা হচ্ছে, মিনা রিতাকে কি বলেছেন যে আজ পার্টির জন্য কমপক্ষে 10 ধরনের খাবার রান্না করতে হবে। কি বলেছে, মিনা বলেছে আজ রাতে পার্টি, তার জন্য 10 ধরনের, কমপক্ষে অর্থাৎ মিনিমাম 10 ধরনের খাবার তৈরি করতে হবে, তার বেশিও করা যেতে পারে, ঠিক আছে। এবার উপসংহার কি বলছে, এর উপসংহার বলছে মিনা একটি বিশাল পার্টি আয়োজন করতে চায়। দেখো এইটা আমরা কোনোদিন বলতে পারি না, এই প্রশ্নে অ্যান্সার ভুল দেওয়া আছে, কারণ আজ রাতে পার্টি হচ্ছে 10 ধরনের খাবার করতে হবে, এর মানে এই নয় যে বিশাল বড় পার্টি করছে, হতেই পারে অল্প কয়েকজনের জন্য করছে, কিন্তু 10-12 ধরনের সে খাবার তৈরি করতে চায়, তাহলে এইটাকেও কিন্তু আমরা বলতে পারি না। দ্বিতীয় নম্বর বলেছে পার্টিতে 10টির কম খাবারের পরিবেশন করলে অতিথিরা প্রশংসা করবেন না। এটাও কি বলতে পারি, কোথাও এরকম কিছু বলাই নেই যে প্রশংসা করবেন কি করবেন না অতিথিরা, কি এসব কিছুই বলা নেই। সে বলেছে যে আজ পার্টির জন্য কমপক্ষে 10 ধরনের খাবার করতে হবে, অর্থাৎ 1 এবং 2 কোনোটি অনুসরণ করে না, অর্থাৎ অ্যান্সার 1 হয়ে যাবে। অ্যান্সার এখানে দেওয়া রয়েছে যে দেখবে যাদের কাছে সেট রয়েছে তারা দেখবে যে অ্যান্সার দেওয়া রয়েছে যে শুধুমাত্র 1 ফলো করে, 1কে ফলো করে না, কারণ এখানে কোথাও বলা নেই যে পার্টিটা বিশাল ধরনের পার্টি হচ্ছে, ঠিক আছে। পার্টি ছোটও হতে পারে, খাবার অনেক ধরনের হতে পারে, না হওয়ার তো কিছু নেই না। এরপর কি রয়েছে আমাদের 16 নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে যে একটা সরল দেওয়া রয়েছে, সরলটা কি দেওয়া রয়েছে 2187 ভাগ 3⁴ গুণ 3 প্লাস 23, অর্থাৎ এটাকে কী করে করবো, দেখো এই ধরনের প্রশ্ন যখনই ভাগ গুণ এই ধরনের দেবে না, একই ধরনের সংখ্যা এইভাবে লিখে নেবে 2187, ভাগ যেটা রয়েছে সেটা কত 3⁴, অর্থাৎ 3⁴, অর্থাৎ 3 গুণ 3 গুণ 3 গুণ 3, যদি চাও এরকম লিখে নিতে পারো বা 3⁴ লিখতে পারো, এটা লিখছি কারণ অনেকে বুঝতে প্রবলেম হয়, প্লাস এবার 3, এবার দেখো কী হয়ে যায় 3 3 এখান থেকে কেটে যায়, আর এই 3 3 9, এটাকে 9 দিয়ে কাটলে কত আসে 3 আসে, এটা 9 দিয়ে কাটো, দেখো তো কত আসে, 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 4 নং 36, 3 নং 27, আর একটা 3 রয়েছে, 3 দিয়ে কাটলে 3 8 1, অর্থাৎ এসে কি দাঁড়ালো 81 প্লাস 3, 81 প্লাস 3 কত হয়ে যাবে 84, অ্যান্সার কোনটা হয়ে গেল, প্রথম যেটা রয়েছে সেটা হয়ে গেল। কেন এরকম লিখলাম, এরকম লেখার একটাই কারণ, যাতে এইভাবে যে এইটা কেটে দিচ্ছি সে কাটতে পারবো, ভাগের কাজ আগে করবো না গুণের কাজ, এগুলো নিয়ে অনেকের কিন্তু কনফিউশন হয়। কনফিউশন কিছু নয়, এক ধরনের প্রশ্ন দেওয়ার, একই ধরনের সংখ্যা দেওয়ার কারণই হলো যে তোমরা সঠিক কাজ করতে পারছো কিনা। সেই সময় কি করবে, ভাগ গুণগুলোকে এইভাবে লিখে নেবে এরকম ভগ্নাংশ মতো করে, তাহলে কাটাকাটি করতে ইজি হয়ে যাবে, প্রশ্নগুলো ইজিলি করে ফেলতে পারবে, ঠিক আছে। এরপর কি বলা হয়েছে, নিচের বিবৃতিটি ভালো করে পড়ুন এবং কোন সিদ্ধান্তটি যুক্তিসঙ্গতভাবে বিবৃতিটিকে অনুসরণ করে তা নির্ণয় করুন। কি বলা হয়েছে, একটি ক্রিকেট ম্যাচে সর্বমোট 90% রানের, অর্থাৎ টোটাল রানের 90%ই হলো ফাস্ট বোলাররা করেছিল, অর্থাৎ যারা ফাস্ট বোলার তারাই হলো 90% রান করেছে। বিবৃতি দেওয়া রয়েছে, এরপর কি রয়েছে, অর্থাৎ স্টেটমেন্ট অ্যান্ড কি দেওয়া রয়েছে কনক্লুশন, তাই তো। তাহলে স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশনের ক্ষেত্রে আমরা কি বলেছি, কোনো কিছু আমরা কিন্তু অনুমান করব না, যা দেওয়া আছে তার উপরেই অ্যান্সার করতে হবে আমাদের, এটা বারেবার আমি তোমাদেরকে বলি, কোনো কিছু আমরা এখানে গেস করতে পারি না, ঠিক আছে। যখন আমরা বিবৃতি সিদ্ধান্ত দেবে, প্রশ্ন আমাদের যদি বিবৃতি অনুমান দেয় তখন আমরা অনুমান করতে পারি, ঠিক আছে। তাহলে কি বলা হয়েছে, দলের প্রথমে কি বলা হয়েছে, বিবৃতি দেওয়া যে সর্বমোট অর্থাৎ টোটাল রানের 90%ই হলো ফাস্ট বোলার যারা, তারা রান করেছে। এখন সিদ্ধান্ত বলছে, এই দ্বারা কি আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে দলের 90% সদস্যই ছিল ফাস্ট বোলার, আমরা কখনোই বলতে পারি না, কারণ 90% রান করেছে এই মানে এই নয় যে 90%ই ফাস্ট বোলার, কোথাও এখানে বলাই নেই যে 90% ফাস্ট বোলার কিনা, হ্যাঁও বলা নেই নাও বলা নেই, সেজন্য আমরা কি বলতে পারি না যে 90% সদস্য ফাস্ট বোলার কিনা, তাই তো। আবার বলা হয়েছে ফাস্ট বোলাররাই ওপেনিং ব্যাটসম্যান, এটাও কি কোথাও বলা আছে ফাস্ট বোলাররা ওপেন ব্যাটসম্যান হিসাবে নেমেছিল, এটাও বলা হয়নি। তার মানে কি, যেটা বলা হয়নি সেগুলো আমরা গেস করব না, তাহলে কি 1 2 কোনোটাই আমাদের অনুসরণ করে না, বুঝতে পেরেছো। কারণ বলা হয়েছে 90% সদস্যই 90% হলো ফাস্ট বোলাররা রান পেয়েছে, তার মানে এই নয় যে 90%ই সদস্য ফাস্ট বোলার, কোথাও বলা নেই এখানে, যদি বলা থাকতো তাহলেই আমরা বলতাম। আর দ্বিতীয় নম্বর ফাস্ট বোলাররা ওপেনিং ব্যাটসম্যান, এটাও কোথাও বলা নেই, ঠিক আছে।
এরপর কি বলা হয়েছে, মন্দন মানে হলো একটি বস্তু ড্যাশতে চলছে। মন্দন মানে কি, মন্দন মানে আমরা কি জানি, ত্বরণের উল্টো, অর্থাৎ ত্বরণ যা হবে ত্বরণের ত্বরণের উল্টো হলো কি মন্দন। অর্থাৎ কি, ত্বরণে ধীরে ধীরে কী হয়ে যায়, বেগ বৃদ্ধি পায়, আর মন্দনের ক্ষেত্রে কী হবে, ধীরে ধীরে আমাদের বেগ হ্রাস পায়, অর্থাৎ দ্রুতি কী হয়ে যাবে, হ্রাসমান, অর্থাৎ কী হয়ে যাবে, ধীরে ধীরে দ্রুতি কমতে থাকবে, অর্থাৎ বেগ ধীরে ধীরে, অর্থাৎ কোনো বস্তু যখন, কোনো একটা গাড়ি যখন থামে তখন সে কী হয়, মন্দনে চলে, অর্থাৎ আগে যা বেগ ছিল তার থেকে কমিয়ে সে কমতে থাকে ধীরে ধীরে। তা ঠিক আছে। এর পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সবাই এটা লিখে নেবে। এটা কি দেওয়া হয়েছে, মধ্যমা বের করতে দেওয়া রয়েছে। যখন মধ্যমা বের করতে দেবে, আমি তোমাদেরকে একদম ইজি বলছি, কি করবে, যখন এই কটা সংখ্যার তোমাদের মধ্যমা দেওয়া হলো, আমাদের মোড, মিডিয়ান সব কিছু আমরা তোমাদেরকে এখানে শেখাবো, ঠিক আছে। এর পরপর এই ক্লাসগুলো হয়ে গেলে আমরা যখন ক্লাস দেবো তখন এগুলো শিখিয়ে দেবো। কী দেওয়া রয়েছে, 5 2 2 7 3 8, এই কটা সংখ্যা দেওয়া রয়েছে। যখনই আমাদের মধ্যমা বের করতে দেওয়া হবে, মিডিয়ান মধ্যমা বের করতে দেবে, আমরা কি করব, এই সংখ্যাগুলোকে পরপর সাজিয়ে নেব, অর্থাৎ ছোট থেকে বড় হিসাবে সবসময় সাজিয়ে নেব। তাহলে ছোট থেকে বড় হিসাবে সাজালে সব থেকে ছোটো কী রয়েছে, 2 রয়েছে, দুটো রয়েছে 2, তারপরে রয়েছে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 8, তাই তো, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এই 6টা সংখ্যা রয়েছে, আমরা পরপর সাজিয়ে নিলাম। এরপর আমাদের কি কাজ হবে, এইখান থেকে আমরা গুনবো যে এর মিডিল সংখ্যা কোনটা হয়। দেখো 1 2 3 4 5 6, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মাঝের এই দুটো সংখ্যাই মিডিল সংখ্যা, যে কোনো একটা নয়, কিন্তু এই দুটো সংখ্যাই হলো আমাদের কি মিডিল সংখ্যা। যদি 5টা থাকতো আমরা বলতাম 3 নম্বর সংখ্যাটা মিডিল, কিন্তু 6টা রয়েছে মানে কি 3 এবং 4 দুটোই হলো মাঝের সংখ্যা। যখন এই জোড় সংখ্যক থাকবে তখন কি করব, আমরা এই মাঝের যে দুটো সংখ্যা আমাদের বেরোলো এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ কী হয়ে যাবে, 3 আর 3 যোগ 5/2, অর্থাৎ 8/2 ইকুয়াল টু কী হয়ে যাবে, 4, অ্যান্সার চলে আসবে। বুঝতে পেরেছ? আচ্ছা, যদি এখানে বীজের সংখ্যা যদি শুধু এরকম থাকতো 2 2 3 5 7 পর্যন্ত থাকতো, আমরা দেখতাম মাঝের সংখ্যাটা হলো 3, 3ই আমাদের হয়ে যেত। অর্থাৎ বীজের সংখ্যক সংখ্যা যখন থাকবে, অর্থাৎ এখানে 5টা সংখ্যা থাকলে আমাদের 3 নম্বর সংখ্যাটা হতো, যেহেতু 6টা আছে মানে কি 3 এবং 4 দুটোই হতে পারে, সেই জন্য সেই দুটোকে যোগ করে তার মিডিলটা নেব, অর্থাৎ তাকে 2 দিয়ে ভাগ করে যেটা অ্যান্সার আসবে সেটা অ্যান্সার হবে, ঠিক আছে। অর্থাৎ কী হয়ে যাবে, অ্যান্সার আমাদের 4। কারো যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্টে আমাদেরকে জানাবে, বুঝতে কোনো রকম প্রবলেম হলে। হ্যাঁ, কি বলা হয়েছে, একজন শিক্ষার্থী মোট নম্বরে মধ্যে কিছু নম্বর অর্জন করেছে, শতকরা হিসাবে সে যদি 75% নাম্বার পায়, যদি আরেক নম্বরের প্রশ্নপত্রে যোগ করা হয় তাহলে শিক্ষার্থীটি তার সঠিক উত্তর দিতে পারে এবং তাহলে সে 76% নম্বর পাবে। পরীক্ষার্থী প্রথমে মোট কত নম্বর ছিল। অর্থাৎ কি বলা হয়েছে, কিছু নম্বরের একটা পরীক্ষা হয়েছে, একজন শিক্ষার্থী কী করেছে, 75% মার্কস পেয়েছে। বলা হচ্ছে যদি পরীক্ষাটা আরও 1 নম্বরের বেশি নেওয়া হতো আর সেই পরীক্ষার্থী যদি 1 পেয়ে যেত, অর্থাৎ 1 নম্বরে এক্সট্রা নিল, সে 1 পেয়ে গেল, তাহলে তার মার্কস কত হয়ে যেত, 76%। হ্যাঁ, তাহলে বলা হয়েছে পরীক্ষায় স্টার্টিংয়ে কত ছিল। দেখো দুভাবে করতে পারো, এটা একটা করতে পারো অপশান টেস্ট করে। তাহলে অপশান টেস্ট করে দেখো তো, প্রথমে যদি 24 থাকে, আমরা যদি ধরে নিই প্রথমে 24, তাহলে কি হয়ে যাবে, তাহলে সে কত পেয়েছে, 75%, মানে 18 পাবে, তাই তো। 24 মানে কি 75% মানে কত, 24-এর দেখো তো 3/4 করো তো, কত যে 4 × 24 3 × 18 হয়ে যাবে। এখন বলা হয়েছে যদি আরও 1 বৃদ্ধি পায় তাহলে পরীক্ষাটা কততে হবে, 25-এ হবে। সে কত পাবে দেখো তো, তাহলে এখন 19 পাবে, তাই তো। তাহলে কত হয়ে গেলো, 25-এ 19, তার মানে 100-তে কত, গুণ 4 করো, অর্থাৎ 76% হচ্ছে কি। তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে, প্রথম যেটা এইটাই। অপশান টেস্ট করে বুঝতে পেরেছি যে অনেকেরই প্রবলেম হচ্ছে বুঝতে, কী করে হলো। দেখো আমরা অপশান টেস্ট করেছি, আমরা অপশান টেস্ট করছি, ধরে নিলাম প্রথমেরটাই, এমন না যদি এটা না হতো পরেরটা চেক করতাম, ঠিক আছে। আমি ধরে নিলাম সে 24 পেয়েছে, প্রথমে তার নম্বর ছিল 24, তাহলে সে পেয়েছে কত, এই 24-এর 75%, তাহলে 24-এর 75% অর্থাৎ 75/100, 3 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে এটা 4, 4 দিয়ে কাটলে এটা 6, 3 6 18, অর্থাৎ সে কত পেয়েছে, 24-এর 75% অর্থাৎ 18 নম্বর পেয়েছে। এখন বলা হয়েছে যে পরীক্ষাটা যদি আরও 1 নম্বরে বেশি হতো তাহলে কি, আমি ধরে নিয়েছি 24-এ পরীক্ষা হচ্ছে, তাহলে আরও 1 নম্বরে যদি বেশি হতো পরীক্ষাটা কত হতো, 25-এ, তাহলে সে কত পেতো, 18-র জায়গায় 19 পেতো, আরও 1 এক্সট্রা পেতো, তাই তো। তাহলে 19 পেলে তাহলে কি 25-এ যদি 19 পায়, 100-তে কত দেখো তো, এইটাও 4 দিয়ে গুণ করো, তাহলে 100-তে কত হয়ে যাবে, গুণ 4, অর্থাৎ 76, তাই তো। তার মানে আমাদের কি লিখতে পারি, 25-এ যে অর্থাৎ 100-তে সে পাচ্ছে কত, 76, মানে 76%, 100-তে যেটা পায় সেটা 76%,
অর্থাৎ তাহলে আমরা দেখলাম প্রথম অপশানই আমাদের স্যাটিসফাইড করে গেল, তাহলে অ্যান্সার আমাদের এইটা। এইটা তো অপশান টেস্ট করে করতে পারো। যদি অপশান টেস্ট না করে করো তাহলে কি করে করবে, দেখো আমাদের বলা হয়েছে পরে সে নম্বরটা কত পায়, 76% পায়। পরে কত পায় সেটা নিয়ে আমরা কাজ করবো, আর কিচ্ছু দরকার নেই। পরে কত পায় সে 76%, তাহলে 76%কে লেখো 76/100, 4 দিয়ে কাটলে এটা কত হয় 19, এটা 4 দিয়ে 25। অর্থাৎ আমরা বলতে পারি আগে যদি 25 থেকে থাকে তাহলে সে কত পেয়েছিল, পরে যদি 25 হয়, পরে যেহেতু 76% হয়েছে, তাহলে সে কত পেয়েছিল, সে পেয়েছিল হলো আমাদের আগে যদি 25 পেয়ে, এখন যদি 25 পেয়ে থাকে, সে পেয়েছে কত 19। তাহলে আগে কি, আগে পরীক্ষাটা 1 নম্বরের কম ছিল, তাহলে আগে কত পেয়েছিল সে, 24-এ কত পেয়েছিল, পরীক্ষা হলে সে পেয়েছিল কত 18। তাহলে দেখো তো 24-এর 18 মানে কি 75% হচ্ছে, তো হচ্ছে। সুতরাং এটাই অ্যান্সার। অর্থাৎ আগে পরীক্ষাটা কত, এখন পরীক্ষাটা হচ্ছে 25-এ, তাহলে আগে পরীক্ষাটা কত হয়েছিল 25 - 1 = 24। যেইটা ইচ্ছা তোমরা অপশান টেস্ট করলেও তাড়াতাড়ি হবে, আর যাদের এইগুলো বুঝতে প্রবলেম হবে, আর এইটা করলে তো 1 লাইনে অ্যান্সার আসছে, কিন্তু অনেকের বুঝতে প্রবলেম হয়, তাহলে কি করবে, অপশান টেস্ট করবে, ঠিক আছে। আর সবসময় বলবো কোনো প্রশ্নে যদি তোমাদের বেঁধে যায়, কখনোই কিন্তু সেই প্রশ্ন নিয়ে বসে থাকবে না এক্সামে, কারণ প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নম্বর করে থাকে, এইটুকুনি মনে রাখবে। পরের প্রশ্নে চলে যাবে, যেইটা হয়ে যাবে তোমার প্রবলেম হবে, সেটাকে তোমরা ওইখানে মার্ক করে রাখবে, পরে গিয়ে সেটাকে অ্যান্সার করবে এক্সামে, ঠিক আছে। কখনো ওইটা যে আমি পারি বলে অনেকে করতে বসে যায়, যে আমি চেষ্টা করছি, কারণ এক্সামে কেউ দেখতে আসছে না যে তুমি আন্দাজে করছো না করে করছো না ট্রিক দিয়ে করছো, কেউ দেখতে আসে না, ঠিক আছে। কটা ঠিক করলে এইটাই তোমার কিন্তু রেজাল্ট নির্ভর করবে। সেজন্য প্রত্যেকটা প্রশ্ন 1 নম্বরের, কোনো প্রশ্ন একটা যদি বেঁধে যায় পরেরটায় চলে যাও ডাইরেক্ট, পরে ওইটাকে দেখে নিও যদি টাইম থাকে, ঠিক আছে। কারণ না হলে হতে পারে ওই একটা প্রশ্নের জন্য আরও 10টা প্রশ্ন বাদ হয়ে যেতে পারে। কি রয়েছে এরপর, রয়েছে চিকেন যদি কূপ হয় তাহলে হেয়ার কি হবে। দেখো চিকেন মানে কি, আমরা জানি মুরগির ছানা বা কিছু, আর কূপ মানে কি, কূপ মানে হলো মুরগির খাঁচা। মুরগির যেই খাঁচা, সে তাকে কি বলা হয়, মুরগির খাঁচাকে বলা হয় হলো কূপ। অর্থাৎ আমরা কি বলতে পারি, একটা প্রাণী এবং তার থাকার জায়গা। তাহলে হেয়ার মানে কি, হেয়ার মানে হলো খরগোশ, ঠিক আছে। তাহলে খরগোশের থাকার জায়গাকে কি বলা হয়, ফর্ম বলা হয়। কি বলা হয়, ফর্ম। অর্থাৎ অ্যান্সার কী হয়ে যাবে, খরগোশের বাসস্থান ফর্ম। এবার তোমরা অনেকে, তাই এখানে আরও দেখো, আরও কয়েকটা জিনিস রয়েছে। একটা কি রয়েছে, আমাদের রয়েছে ড্রে মানে কি, কাঠবিড়ালি যেখানে থাকে সেটাকে বলা হয় ড্রে। আমাদের যদি লেয়ার বলা হয়, লেয়ার মানে কোনো বন্য পশুরা যেখানে থাকে সেটাকে। আর গুহা মানে তো সবাই জানো, ডেন মানে হলো গুহা, প্রত্যেকেই জানো ডেন মানে গুহা কি, জেনারেলি সিংহ থাকে বা মানুষ থাকে বা যারা কিছু থাকে, ঠিক আছে। আর কি হয়ে যাবে তাহলে, যেহেতু চিকেনরা যেখানে থাকে সেটাকে বলা হয় কি, কূপ, আর হেয়াররা যেখানে থাকে সেটাকে বলা হয় ফর্ম, ঠিক আছে। হেয়ার মানে কি, খরগোশ। হ্যাঁ, বলা হয়েছে কোন ধাতব পরিবাহীর সম্পর্কে সত্য, অর্থাৎ কোনটি ধাতব পরিবাহীর সম্পর্কে সত্য, অর্থাৎ ধাতব পরিবাহী যারা রয়েছে তাদের জন্য সঠিক তথ্য কোনটি, নিচেরটি। বলা হয়েছে ধাতব পরিবাহীগুলিতে কেবল ইলেকট্রনগুলি গতিশীল থাকে, ধনাত্মক আধানগুলি ল্যাটিসে আবদ্ধ থাকে। অবশ্যই এইটাই আমাদের সঠিক, কারণ কি দেখো, ধাতব পদার্থ যেগুলো থাকে, আমরা ধাতব মানে কি, এইগুলো আমরা জানি, ধাতব পদার্থগুলো সবসময় কি সুপরিবাহী হয়। কারণ কি, এর মধ্যে যে ইলেকট্রনগুলো থাকে সেইগুলো সবসময় গতিশীল, অর্থাৎ সেইগুলো সবসময় মুভমেন্ট করতে থাকে। আর যেই প্রোটন যেগুলো থাকে, অর্থাৎ যেগুলো আমাদের এর পজিটিভ আয়ন যেগুলো থাকে, সেই পজিটিভ আয়নগুলো কী হয়ে যায়, সবসময় ল্যাটিসে আবদ্ধ অবস্থায় থাকে, অর্থাৎ ফিক্স থাকে। কিন্তু ইলেকট্রনগুলো সবসময় মুভ করতে থাকে, সেই জন্য আমাদের কী হয়, এটা হলো সবসময় ধাতব পদার্থগুলো কি সুপরিবাহী হয়, এর মধ্যে থেকে কারেন্ট, তাপ সব কিছু পরিবাহী খুব বেশি হতে পারে, ঠিক আছে, মনে থাকবে। তাহলে কি ধাতব পরিবাহীতে এই যদি কখনো কোনো প্রশ্ন হয় যে ধাতব পরিবাহীতে যে তাপমাত্রা বা কারেন্ট যেগুলো আমাদের পাস হচ্ছে, তার জন্য দায়ীকে এই গতিশীল ইলেকট্রনগুলো, এটাও মনে রাখবে। কিন্তু অনেক সময় এটা ডাইরেক্ট জিজ্ঞেস করা হয় যে ইলেকট্রন নাকি প্রোটন, কারা গতিশীল দায়ী এর জন্য। এরপর বলা হয়েছে একজন দোকানদার 3টি পাত্র থেকে একটি ক্যান দিয়ে তেল তুলে বিক্রি করে। অর্থাৎ 3টে পাত্র রয়েছে এক জায়গায়, 3টে পাত্র রয়েছে এরকম, এই পাত্র দিয়ে একটা করে একটা ক্যান রয়েছে, ক্যান দিয়ে এই 3টে পাত্র থেকে তুলে তুলে সে তেল কি করে, বিক্রি করে। এখন বলা হয়েছে যে এই পাত্রগুলো যেগুলো রয়েছে, পাত্রগুলো প্রথমটায় হলো আমাদের কি রয়েছে, প্রথমটায় হলো এইটাই হলো 210 লিটার ধরে, দ্বিতীয়টায় কত ধরে, দ্বিতীয়টায় 615 লিটার ধরে, আর তৃতীয়টা 960 লিটার। এই 3টে এরকম আমাদের পাত্র রয়েছে, সেখান থেকে একটা ক্যান দিয়ে সে কী করে, বারেবার তেল তোলে। এখন বলা হয়েছে তেল ওঠাবার ক্যানটির সর্বাধিক ধারণ ক্ষমতা, অর্থাৎ যেই ক্যানটা দিয়ে তেল তুলছে সে তার ধারণ ক্ষমতা কত হলে
প্রতিবার তেল তোলার সময় ক্যানটি পুরোপুরিভাবে ভরে যাবে, কোনো পাত্রে তেলই বাকি থাকে না। অর্থাৎ বলা হচ্ছে এমন একটা ক্যানটা কীরকম সাইজের হতে পারে যার মাধ্যমে আমরা যদি তেল তুলি প্রত্যেক ক্ষেত্রে কী হবে, তেল ভরতে ভরতে একটা টাইমে কী হয়ে যাবে, প্রত্যেকটা ট্যাঙ্ক খালি হবে। অর্থাৎ এখানে ধরো 10 বার তুললাম, এখানে 20 বার তুললাম, এখানে 30 বার তুললাম, যতবারই তুলি না কেন টোটাল তোলার পর একটা নির্দিষ্ট টাইম পর ট্যাঙ্ক খালি হয়ে যাবে। এমন নয় যে শেষের বার তোলার সময় অর্ধেক ক্যান পূর্ণ হলো, এমন নয়, ফুল পরিমাণ পূর্ণ হবে। ঠিক আছে, তার মানে কি, এর মানে হলো এমনই একটা সংখ্যা যেই সংখ্যাটা হলো 210, যেই সংখ্যাটা হলো আমাদের কি 210, 615 আর 960 প্রত্যেকটা দিয়ে সঠিকভাবে ভাগ যাবে। মানে বুঝতে পেরেছ? কখনো কখনো তোমাদের এইভাবে বলা হয় যে তো এর কাছে 10টা, ওর কাছে 15, ওর কাছে 20টা চকলেট আছে, কীভাবে ভাগ করে দিলে যে প্রত্যেকে সবকটা চকলেট তোমাদের পেয়ে যাবে, এরকম আমাদের বলা হয় না যে কি মিনিমাম কীভাবে আমরা এগুলোকে ভাগ করতে পারি, সবথেকে বেশি কটা করে ভাগ করতে পারি। ঠিক আছে, সেই রকমই বলা হয়েছে সর্বাধিক। সর্বাধিক মানে কি, গসাগু বের করতে বলা হয়েছে। সর্বাধিক কত ধারণ ক্ষমতা, যার মাধ্যমে যে অর্থাৎ সর্বাধিক যেই সংখ্যা দিয়ে প্রত্যেকটাকে আমরা ভাগ করতে পারি, সব থেকে বড় কোন সংখ্যা দিয়ে। ঠিক আছে, এক করতে পারো কি, এক করতে পারো গসাগু করতে পারো। আর 2 নম্বর গসাগুর থেকেও আগে তোমাদের হয়ে যাবে, কি করে করতে পারো, দেখলে সর্বাধিক বলেছে তার মানে সবচেয়ে বড় সংখ্যা যেটা সেটা দিয়ে চেক করো। 20 দিয়ে সবকটাকে ভাগ করতে পারি না, তাহলে 20 অ্যান্সার হবে না। এরপর 15 দিয়ে ভাগ করতে পারি, দেখো হ্যাঁ 15 দিয়ে এটা 15 15 15, 4 15 60, 15 4 15 60, 15 15, আর 15 6 15 90, 4 15 60, অর্থাৎ 15 দিয়ে সবকটাকে ভাগ করতে পারি। অর্থাৎ এই 4টে অপশানের মধ্যে সবথেকে বড় সংখ্যা রয়েছে এইটা 15, যেটা দিয়ে 4টাকেই ভাগ করতে পারি, সুতরাং অ্যান্সার 15। কিচ্ছু করার দরকার হলো না। এইটা কি, গসাগু বেরও করতে হলো না, অপশান টেস্ট করেই করে দিতে পারলাম। এরপর 13 দিয়ে দেখার দরকার নেই, 10 দিয়ে, কারণ এগুলো তো ছোটো। সর্বাধিক বলেছে, সবথেকে বড়, সেই জন্য সবথেকে বড় সংখ্যা দিয়ে প্রথমে আমরা চেক করেছি। প্রথমে 20 দিয়ে চেক করলাম, 20 দিয়ে তো সবকটাকে ভাগ করা যায় না, মানে ক্যানের সাইজ এটা হতেই পারে না, এটার গসাগু হতেই পারে না। গসাগু মানে কি, যে প্রত্যেকটা সেই সংখ্যাতে ভাগ করতে পারবো। 20 দিয়ে সবকটা সংখ্যাকে ভাগ করতে পারছি না, 615কে 20 দিয়ে ভাগ করতে পারি না আমরা, সেই জন্য কী হবে, তারপরে দেখলাম তার থেকে ছোট একটু সংখ্যা কোনটা আছে, 15। 15 দিয়ে যদি না হতো তাহলে আমরা কী করতাম, 13 দেখতাম, 13 দিয়ে না হলে 10 দেখতাম। ঠিক আছে, আর না হলে যদি গসাগু বের করতে হয়, গসাগুর জন্য আমরা ইজি ট্রিক তোমাদেরকে শিখিয়েছিলাম। কী শিখিয়েছিলাম, 210, 615, 960, কী করব, ডিফারেন্স বের করব। ডিফারেন্স কত হয়ে যায়, এদিকে 5, 405 হয়ে যায়, আর এদের ডিফারেন্সটা কত হয়ে যায় আমাদের, এদের ডিফারেন্সটা হয়ে যায় 615, আর এটা কত আছে আমাদের 960। হ্যাঁ 960, 615, তাহলে এইদিকে কত হলো 45, আর এদিকে 345 হয়ে গেল। এরপর কি করব, আর আছে কত 200, এটা রয়েছে। এরপরে এই যে ছোটো সংখ্যা রয়েছে না, এদের মধ্যে 210 আর 960-এর মধ্যে আবার ডিফারেন্স বের করো, 210 আর 960-এর মধ্যে আবার ডিফারেন্স বের করো, তাহলে কত হয়ে যাবে 750। এরপর কী করতে হবে, এদের মধ্যে ডিফারেন্স বের করব, এদের মধ্যে ডিফারেন্স কত চলে আসে, দেখো তো 60। তাহলে কি একটা দেখছি সবথেকে ছোটো সংখ্যা, আমরা আবার যদি এদের মধ্যে ডিফারেন্স বের করি আরেকটু বড়, অর্থাৎ ছোটো সংখ্যা আমাদের 60 আসছে, অর্থাৎ 60 দিয়ে ভাগ করতে পারি, হয় গসাগু 60 হবে, নাহলে 60-এর কোনো একটা গুণিতক হবে, যেটা দিয়ে আমরা সবকটাকে ভাগ করতে পারি। 60কে কী লিখতে পারি, 20 গুণ 3 লিখতে পারি, 15 গুণ 4 লিখতে পারি। 20 তো হতে পারে না, আর 3 হওয়া তো 3 ছোটো সংখ্যা হবে না, তাহলে এরপর কি 15 দিয়ে চেক করব, 15 দিয়ে দেখলাম হয়ে যাবে, সুতরাং এটাই গসাগু। এইভাবে করতে পারো। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কি হয়ে যায়, আমরা সবসময় অপশান টেস্ট করলে এটা আরও তাড়াতাড়ি হয়ে যায় আমাদের। ঠিক আছে, সেইভাবে করতে পারো। আর দেখো গসাগুর অনেকে বুঝতে প্রবলেম হবে যারা এই পদ্ধতি প্রথম দেখছো, সেজন্য অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে যেখানে আমরা তোমাদেরকে ট্রিক শিখিয়েছি যে কিভাবে গসাগু লসাগু এগুলো ইজিলি করতে পারো তোমরা। একদম ইউনিক মেথড শিখিয়েছি যেগুলো তোমরা সাধারণত অন্য কোথাও শেখো না। ঠিক আছে, আর দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নটার প্রত্যেকে কমেন্টে অ্যান্সার জানাবে। এই প্রশ্নটা আমাদের যেটা রয়েছে 25 নম্বর প্রশ্ন, আশা করি প্রত্যেকে জানবে, প্রত্যেকে করতে পারবে, উত্তর সবাই কমেন্টে জানাবে। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর টেলিগ্রামে আমাদের সাথে যুক্ত না হলে অবশ্যই টেলিগ্রামে আমাদের সাথে যুক্ত হয়ে নাও। আর আজকের ভিডিওতেও আমরা টার্গেট রাখছি যে তোমরা 500 লাইকস কমপ্লিট করবে ফ্রেন্ডস, অবশ্যই 500 লাইকস কমপ্লিট করো। দেখো তোমরা লাইকস কমপ্লিট করো আর শেয়ার কমপ্লিট করতে থাকো, শেয়ার করতে থাকো, লাইকস কমপ্লিট করো। তোমরা যত লাইকস কমপ্লিট করবে আমরা তত ভিডিও দিতে থাকবো যাতে তোমরা উপকৃত হও। কিন্তু এইটুকু তোমরা অবশ্যই করো, ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করে দাও। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ ফ্রেন্ডস, গুড নাইট।